একটু একটু আওয়াজে মাইরের ঘুম হালকা হয়, চোখ জোড়া মিটমিট করে খোলে। ঘুম ঘুম চোখে একদম অন্ধকারের মাঝে একটা ছায়ামূর্তি দেখে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে। শরীর নড়ে ওঠে। সোফার কোনায় এসে পড়ায় সোফা থেকে ঠাস করে মেঝেতে পড়ে যায়। ইরফান হতভম্ব। দ্রুত বেডের দিকে ফোনের ফ্ল্যাশ তাক করে দেখল বেড ফাঁকা। ধপ করে কিছু পড়ার শব্দ পেয়ে ইরফান দ্রুত পায়ে বেডের ওপাশে চেক করে, তবু ফাঁকা দেখে। ইরফানের চোখে মুখে ভীতি, এত জোরে চিৎকার, সাথে পড়ে যাওয়া। কোথায় তার বার্ড ফলোয়ার? দ্রুত ব্যালকনির দিকে যেতে নিয়েও পিছু ফিরে আসে। সোফার কাছে শব্দ পেয়ে এক প্রকার দৌড়ে সে সোফার সামনে থেকে সেন্টার টেবিলে বাম দিকে একটা জোরে সরে লাথি দেয়। ফলস্বরূপ সেন্টার টেবিল বেশ অনেকটা দূরে ছিটকে সরে যায়। ইরফান ফোনের ফ্ল্যাশ মেজের দিকে ধরলে দেখল মাইরা উপুর হয়ে পড়ে আছে। ইরফান দ্রুত হাঁটু মুড়ে বসে হাতে ফ্যান মেঝেতে উল্টো করে রেখে মাইরাকে দু হাতে আগলে নেয়। বিচলিত কণ্ঠে আওড়ায়, আরে ওকে? মাইরার শরীর যেন শক্তি নেই। এই ইহজীবনে এত ভয় পেয়েছে কিনা তার মনে পড়ে না। শরীর কাঁপছে মেয়েটার। ইরফান হাঁটু মুড়ে বসেই দু হাতে মাইরাকে সোফার উপর শুয়ে দিল। মাইরার শরীরের কাঁপন বুঝতে পেরে ইরফান মাইরাকে তার বুকে জড়িয়ে নিল। মাইরা পেটে ব্যথা পেয়েছে ভীষণ, সাথে ভয় আত্মার পানি শুকিয়ে গিয়েছে। তার রেশে এখনও শরীর কাঁপছে না চাইতেও। ইরফান মাইরার গালে ডান হাত দিয়ে মৃদুস্বরে বলে, আই এম হেয়ার, ডোন্ট ওয়ারি লিটল গার্ল। মাইরার এত অভিমান হলো এই লোকটার উপর। সে কতক্ষণ অপেক্ষা করতে করতে এখানে ঘুমিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি। অতিরিক্ত ভয়ে চোখের কোণে জমে থাকা পানির সাথে অভিমানী অশ্রু মিশ্রিত হয়ে চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। মাথা বাঁকিয়ে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে রাখল। ইরফান মাইরার গলা চেক করলে দেখল মেয়েটা ঘেমে গিয়েছে। ইরফানের এত রাগ হলো তার গ্র্যান্ডমার উপর। গ্র্যান্ডমা যদি তার চেয়ে ছোট হতো, আজ গুনে গুনে 100টা থাপ্পড় দিত ইরফান তাকে। ইরফান মাইরাকে কোলে করে নিয়ে বেডে শুয়ে দিল। মাইরার দিকে কিছুটা ঝুঁকে মৃদুস্বরে বলে, কোথায় ব্যথা পেয়েছো? মাইরার চোখ বেঝা, অন্ধকারে তেমন দেখতে পায় না। ফোনের ফ্ল্যাশ উপর করে রাখায় খুবই ঝাপসা দেখল দুজন দুজনকে। মাইরা ইরফানের প্রশ্নের উত্তর না দিয়ে নাক টেনে বলে, আপনি কোথায় ছিলেন? ইরফান ভুরু কুঁচকে গম্ভীর গলায় বলে, অফিসে কাজ ছিল। কোথায় ব্যথা পেয়েছো? মাইরা চোখ বুজে বলে, পাইনি। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, বলবে নাকি থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার? মাইরার রাগ হয়, এই লোক আবার তাকে ধমকাচ্ছে। চোখ মেলে রেগে বলে, আপনি ভালোভাবে কথা বলতে পারেন না? তাছাড়া আমি জানি ভালো মানুষেরা কখনো রাত বিরাতে বাইরে থাকে না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, কৌতূহলী গলায় বলে, তাহলে কোন মানুষেরা রাতে বাইরে থাকে? মাইরা উল্টো পাশ ফিরে চোখ বুজে বলে, বখাটে, লুইচ্চা, দুর্নীতিবাজ, ভণ্ডা। ইরফান ঝট করে মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, বাই এনি চান্স এসব তুমি আমাকে মিন করে বলছো? মাইরা ভাবলেশীনভাবে বলে, আপনি অনেক বুদ্ধিমান। ইরফান কিছু বলতে চায়, তখনই ঘরের সবগুলো লাইট একসঙ্গে জ্বলে ওঠে। হঠাৎই অতিরিক্ত আলোর তোড়ে মাইরা চোখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের সর্বপ্রথম দৃষ্টি আটকায় মাইরার নোজপিনটায়। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুলের সাহায্যে মাইরার নোজপিনের উপর আলতো করে আঙুল ঘুরিয়ে মৃদুস্বরে বলে, স্টুপিড, এসব ফালতু কথা কোথা থেকে শিখেছ? মাইরা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ইরফান আবারও বলে, ইউনো, বখাটে ছেলেরা কি করে? কথাটা বলে ইরফান মাইরার চোখের দিকে তাকায়। মাইরা ইরফানের দিকেই চেয়ে মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান দেখল তা। হঠাৎই মুখ নামিয়ে মাইরার গলায় মুখ গুজে দীর্ঘ করে শ্বাস টানে। মাইরা কেঁপে ওঠে। ইরফান ঠোঁট বাঁকায়, গলার ভাঁজে দুটো গাঢ় চুমো এঁটে মাথা তুলে মাইরার দিকে তাকায়। মাইরা ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে। ইরফান ঠান্ডা গলায় বলে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আজ আমি কত কাজ করেছি? হেডেক হচ্ছে। আজ সারা রাত তুমি আমার মাথার চুল টেনে দেবে, আন্ডারস্ট্যান্ড? কথাটা বলে ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। মাইরা পিটপিট চোখে ইরফানকে দেখে। ইরফান হাতঘড়ি খুলে রাখলো টেবিলে। বড়িতে জড়ানো ব্লেজার শার্ট খুলে রাখলো। মাইরা শোয়া থেকে উঠে বসে, ইরফানের দিকে নীরব চোখে চেয়ে থাকে। ইরফানের ফোনে কল আসলে কানে ফোন নিয়ে ইরফান কথা বলতে থাকে। কথা বলার মাঝে মাইরার দিকে চোখ পড়লে দেখলো মাইরা তার দিকে চেয়ে আছে। ইরফান কথা বলতে বলতে এগিয়ে এসে মাইরার সামনে বসে। বাম পা ভাঁজ করে ডান পা মেঝেতে রেখে বসেছে। মাইরা চোখ নামিয়ে নেয় ইরফানের কাছ থেকে। ইরফান ভুরু কুঁচকে মাইরার গালে হাত দিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড?
মাইরা চোখ তুলে তাকায়, মিনমিন করে বলে, আপনি সত্যি অফিসে ছিলেন? ইরফান কল কেটে বেডের উপর ফোন রেখে দেয়। অতঃপর বিস্ময় কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, এসব অদ্ভুত কোয়েশ্চেন করছো কেন? অফিস ছাড়া আর কোথায় থাকবো? মাইরা আবারও চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে কিছু সময় চেয়ে থাকে। এরপর দু হাতে মাইরাকে টেনে একটু তার দিকে নিয়ে আসে। মাইরার মাথা নিচু। ইরফান মাইরার মুখ উঁচু করে মাইরার ঠোঁটে দুটো শুকনো চুমু খায়। ঠোঁট বাঁকায় সামান্য। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, নাইট ক্লাবেও গিয়েছিলাম, তুমি যেতে চাও? মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সোজা হয়ে বসলে মাইরা চোখ মুখ কুঁচকে বলে, সে, ওখানে তো ছোট ছোট কাপড় পরা বেহায়া মেয়েরা থাকে। ইরফান মাইরার এক্সপ্রেশন দেখল তীক্ষ্ণ চোখে। এরপর গম্ভীর গলায় বলে, যেতে চাও তুমি? মাইরা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক। বলেই ঠাস করে শুয়ে পড়ে। ইরফান কিছুই বলল না, সূক্ষ্ম হেসে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। ইরফান ওয়াশরুমে গেলে মাইরে মুখ পাকিয়ে বিড়বিড় করে, মিথ্যুক, খবিশ লোক। এরপর বেড থেকে নেমে রান্নাঘরের দিকে যায়। প্রায় মিনিট 7 পর মাইরা হাতে 1 মগ ব্ল্যাক কফি নিয়ে ঘরে এসে দেখল ইরফান এখনও বের হয়নি ওয়াশরুম থেকে। মাইরা হাতের কফির মগ সেন্টার টেবিলে রেখে সোফায় বসল। বেশ কিছুক্ষণ বসে থাকলেও ইরফানকে বেরোতে না দেখে বিরক্ত হয় মাইরা। সোফায় 2 পা তুলে বসে সামান্য হেলান দিয়ে মাথাটা ঠেকিয়ে রাখে। চোখে ঘুমের রেশ থাকায় এভাবেই কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায় মাইরা। বেশ কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে মাইরাকে এভাবে ঘুমাতে দেখে বোধহয় বিরক্ত হলো। একটু আগেই তো সোফা থেকে পড়ে গিয়ে আবার সোফায় গিয়ে ঘুমিয়েছে। ইচ্ছে করলো আগে 2টো থাপ্পড় দিয়ে সোফার ঘুমানোর স্বাদ মেটাতে। গটগট পায়ে এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়ালো। টেবিলের উপর কফি মগ দেখে হাত বাড়িয়ে কফি মগটি তুলে নিল। কুসুম গরম আছে এখনো। ইরফান মাইরার দিকে চেয়ে এক চুমুকে সবটুকু কফি খেয়ে রেখে দিল মগ। এই কাজ হয়তো মাইরার উপর রাগ থেকেই করলো। এরপর মাইরাকে কোলে তুলে নেয়। শাওয়ার নেওয়ার ইরফানের বডি ঠান্ডা, ফলস্বরূপ মাইরা ঘুমের মাঝে একটু কেঁপে উঠল। ইরফান তাকালো মাইরার দিকে। বেডের উপর মাইরাকে শুইয়ে দিয়ে মাইরার গলায় হাতের উল্টো পিঠ চেক করলে দেখলো মাইরার শরীর ঠান্ডা। ইরফানকে কপালে বিরক্তির ভাঁজ। এর বডিতে কি আসলেই ব্লাড নেই? এর জন্য তাকে কতবার যে এসি অফ অন করতে হয়। সবচেয়ে বড় কথা, সে ফ্যানের বাতাসে ঘেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে রিমোট দ্বারা এসি অফ করে দিল। ইরফান মাইরার দিকে তাকিয়ে বেড থেকে উঠতে গিয়েও থেমে গেল। মাইরার চোখে মুখে ব্যথার ছাপ, সাথে ডান হাতটা মাথার চুলের ভাঁজে। ইরফান মাইরার দিকে আরেকটু ঝুঁকে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড লিটল গার্ল? মাইরা মাথার চুল টানে, ডান কাঁধ হয়ে ইরফানের দিকে সেটে যায়। ইরফান মাইরার গালে হাত দিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা আদো আদো চোখ খুলে তাকায়। চোখে মুখে ঘুম উপসে পড়ছে যেন, চোখ দুটো লাল। ইরফান মাইরার চোখে চোখ নিবদ্ধ রেখে বলে, মাইরা চোখ বন্ধ করে আবার মেলে, বারবার এমন করে। এভাবে অস্পষ্ট স্বরে বলে, আপনি আমাকে ভুলে যাবেন? কথাটা বলে মাইরা চোখ বুজে নেয়, ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান অদ্ভুত চোখে চেয়ে দেখে মাইরাকে। ডান হাতে মাইরাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। মাইরার বাম গালে হাত বাম গালে রেখে মৃদুস্বরে বলে, আই উইল নেভার ফরগেট ইউ। মাইরা নড়াচড়া না পেয়ে ইরফান বুঝল মাইরা ঘুমিয়ে আছে। কিছু সময় পেরোতেই মাইরা আবারও নড়েচড়ে কেমন ফুঁপিয়ে ওঠে। ইরফান দ্রুত মাথা তুলে মাইরার দিকে তাকায়। মাইরা বা হাতে তার মাথার চুল টানে। ইরফান বোধহয় কিছু বুঝল, মৃদুস্বরে বলে, তোমার কি হেডেক হচ্ছে? মাইরা বা হাত তার মাথা থেকে সরিয়ে ইরফানের গলায় জড়িয়ে ধরার মতো করে রাখে। ইরফান মাইরার বালিশে মাথা রেখে মাইরাকে তার দিকে টেনে নিতে চায়। তার আগেই মাইরা নিজেই এগিয়ে এসে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ঘুমের ঘোরে বিড়বিড় করে, আমার মাথা খুলে যাচ্ছে। ইরফান চোখ বুজে রাখে। বা হাত মাইরার পেট বরাবর নিচে দিয়ে মাইরার কোমর রেখে মাইরাকে টেনে নেয়। এরপর ডান হাতে মাইরার চুলের ভাঁজে আঙুল চালিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। মাইরা রেসপন্স পায় না, ভারী নিঃশ্বাস পায়। ঘুমিয়ে গিয়েছে। না, ঘুম থেকে জেগে উঠলে তো ঘুমাবে। যা করে যা বলে সব ঘুমের ঘোরে। কথাটা ভেবে ইরফানে একটু ঠোঁট বাঁকালো, বিড়বিড় করে, স্টুপিড গার্ল। ডান হাতের আঙুলের সাহায্যে মাইরা চুল টেনে নিতে থাকে আলতো হাতে। শুধু ফারাহাদের বাসার সামনে গাড়ি দাঁড় করায়। তখন ঘড়ির কাঁটা 12টা 40-এর কাছাকাছি। শুধু পকেট থেকে ফোন বের করে ভাইজের নাম্বারে কল করে ফোন কানে ধরে। সাথে ফারাহার দিকে তাকালে দেখলো ফারাহা তার দিকে চেয়ে আছে।
যেন চোখে মুখে কৌতূহল। শুধু বুড়ো কুচকে তাকায়, কিছু একটা ভেবে বলে, তোমাকে আমার মা দেখতে চায়নি তো ফারা পাখি। আমার মা সামিয়াকে নিয়ে ঘুমায়, বুঝলে? তাই তোমাকে আমার বাড়ি নিয়ে যাব না। ফারার মুখ কালো হয়ে যায়। শুদ্ধ আবারও হেসে বলে, তোমার ভাই কল ধরে না কেন? ওদিকে সামিয়া আমার খাবার নিয়ে অপেক্ষা করছে। মুহূর্তেই ফারাহার চোখজোড়া ঝাপসা হয়, তবে শুদ্ধর চোখ থেকে তার চোখ সরালো না। শুদ্ধ দেখল ফারাহার ভেজা চোখ। ফাইজ কল রিসিভ করলো না। কান থেকে ফোন নামিয়ে ড্যাশবোর্ডের উপর রেখে দ্রুত গাড়ির ভেতরে লাইট অফ করে ফারাহার দিকে ঝুঁকে দু হাতে ফারাহার গাল আগলে নিয়ে মৃদুস্বরে বলে, এই ফারা পাখি, ফান করেছি গো, কান্না করো না। এত অসহায় মুখ করে কাঁদো। ইস, আর ভালো লাগছে না আমার পাখি, কান্না। ফারাহা নাক টেনে বলে, তুমি সবসময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারাহার কপালে কপাল ঠেকিয়ে হেসে বলে, ফারা পাখি কার বলো তো? শুদ্ধ ইয়াসারের একমাত্র বউ। তাহলে আমি কাঁদাবো না তো আর কি কাঁদাবে, হ্যাঁ? ফারাহা মাথা নিচু করে বলে, ওই সামিয়া মেয়েটা তোমার বাড়িতে আসছে, তুমি যাবে না ওখানে। শুদ্ধ ফারাহার গাল ছেড়ে ভাবুক ভঙ্গিতে বলে, তাহলে কোথায় থাকবো? আগে বললেই তো তোমার ভিলেন ভাইকে কল করতাম না। আমি আর তুমি না হয়ে গাড়িতেই ছোটোখাটো বাসর রাত পাশ করে ফেলতাম। ফারাহা লজ্জা পায়, নত মাথা আর একটু নত করে মিনমিন করে বলে, তুমি আজকে আমাদের বাড়ি থাকো। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমার সাথে থাকতে দেবে? ফারাহা চুপ থাকে। শুদ্ধ ফারাহার গালে টুপ করে একটা চুমু খেয়ে সোজা হয়ে বসে। ড্যাশবোর্ডের উপর থেকে তার ফোনটা নিয়ে আবারও ফাইজকে কল করলো। ফারাহা আর চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে, তুমি ভাইয়ের সাথে থাকবে, আমি আর ভাবি একসাথে থাকবো। শুদ্ধ ফোন পকেটে রাখে। ফাইজ কল কেটে দিয়েছে, তার গাড়ি দেখছে হয়তো। শুদ্ধ ফারাহার দিকে পুরোপুরি ফিরে বসে আছে। মা আর সামিয়া একা আছে। ফারাহা বুঝলো ব্যাপারটা, এবার মাথা তুলে বলে, তাহলে খেয়ে যাও এখানে, তুমি তো খাওনি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, বউ তো দেখি বহুত খোঁজ নেয়। ফারাহা মাথা নিচু করে উত্তর করে, বর যদি অন্য মেয়েদের হাতের রান্না খেতে চায় তখন বউদের খোঁজ নিতে হয়। শুদ্ধ হেসে বলে, কিন্তু সামিয়ার হাতের রান্না বেশি টেস্টি। এত টেস্টি খাবার রেখে অন্য রান্না মুখে তুলতে ইচ্ছে করে না। ফারাহার চোখ আবারও ভিজল। এতদিনে মেয়েটা শুদ্ধর বাড়ি আছে, শুদ্ধ অবশ্যই তার হাতের রান্না খেয়েছে, আর এখন তো প্রশংসাও করছে। শুদ্ধ মৃদু হেসে হাত বাড়িয়ে ফারাহার দুহাত টেনে নেয়। ফারাহা তাকালো না শুদ্ধর দিকে, মাথা নিচু করে রাখে। শুদ্ধ আবেগমাখা কণ্ঠে বলে, ফারাহা বিনতে মাহবুব শুদ্ধ ইয়াসার নামের এক আবালকে ভালোবাসে। পূর্ণতা পেয়ে ফারাহা ইয়াসার হয়েছে। তবুও আমার ফারা পাখি কেন কাঁদে? অন্যর হাতের রান্নার প্রশংসা তো আমার জিহ্বা করে, আর আমার আগুন সুন্দরী ফারা পাহের সবকিছু প্রশংসা তো আমার হৃদয় করে। তুমি শুনতে পাও না পাখি? ফারাহার ভেতরটা কেমন কাঁপল তীব্র অনুভূতিতে। মাথা তুলে শুদ্ধর দিকে তাকালে দেখল শুধু হেসে তার দিকে চেয়ে আছে। ফারাহা মিনমিন করে বলে, শুনতে পাই, কিন্তু তুমি মোটেও আবাল নও। তাহলে আমি কেমন? ফারাহ মাথা নিচু করে ছোট করে বলে, রূপবান। শুদ্ধ হেসে ফেলে, হাত বাড়িয়ে ফারাহার চোখে লেগে থাকা পানি মুছিয়ে দিয়ে বলে, ফাইজ দাঁড়িয়ে আছে, যাও, তুমি খেয়ে যাবে না? রেস্টুরেন্টে খেয়ে নেব, তুমি তোমার হাতকে আপাতত রেস্টে দাও। আমি আবদার করা শুরু করলে তোমার হাত দুটো রেহাই পাবে না। ফারাহা আর কিছুই বলল না, চুপচাপ গাড়ি থেকে নেমে যায়। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফাইজের দিকে তাকালো, গলা উঁচিয়ে বলে, ইস, ইনের লাভারটা আমাকে কল দিয়ে দিয়ে জ্বালিয়ে মারছে। ফাইজ কটমার দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ পাত্তা দিল না, গাড়ি স্টার্ট দিল। ফারাহার উদ্দেশ্যে বলে, ফারাহা পাখি, বহুত ভালোবাসি তোমায়। শুদ্ধ এভাবে বলায় ফারাহা লজ্জা পায় ভাইয়ের সামনে। ফাইজ আওয়াজ করে বলে, নির্লজ্জ বাদর। শুদ্ধ গাড়ি থেকে বেরিয়ে এক পা গাড়ির বাইরে রাখে, বা হাত গাড়ির উপর রেখে গলা উঁচিয়ে বলে, আহারে লজ্জাশীল সোনা, লজ্জার ঠেলায় এখনো ভার্জিন। আমার বোনটার কপাল কি পুড়িয়ে দিলাম নাকি? ফাইজ বিব্রত বোধ করে, একে কথায় কথায় বলাই ভুল হয়েছে। কটমার দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। ডান পায়ের জুতো খুলে শুদ্ধর দিকে ছুঁড়ে মারলে শুদ্ধ দ্রুত গাড়ির ভেতর বসে গাড়ি গড়িয়ে নেয়। শুদ্ধ বাসায় লক করলে তার মা এসে দরজা খুলে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, ফারা কেমন আছে? শুদ্ধ জুতো খুলে রাখলো, দরজা আটকে তার মায়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি বেশি ভেবেছিলাম মা, ও ঠিক আছে, টেনশন করো না। টিনা বেগম আর কিছুই বললেন না, চুপচাপ ঘরের দিকে নিলে শুদ্ধ পেছন থেকে তার মাকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, আমার উপর রাগ করে আছো মা? টিনা বেগম মৃদু হাসলেন, ডান হাত বাড়িয়ে পিছন থেকে শুদ্ধর গালে রেখে বলে, সন্তানরা ক্ষমা না চাইলেও মায়েরা ক্ষমা করে দেয়।
সেখানে আমার ছেলে তো আমার কাছে কত করে ক্ষমা চেয়েছে, আমি কিভাবে রাগ করে থাকবো। শুদ্ধ মৃদু হাসল মায়ের কথায়। ত্রিনা বেগম উল্টো ঘুরে শুদ্ধকে নিয়ে সোফায় বসালেন। শুদ্ধ প্রশ্নাত্মক চোখে চাইলেন ত্রিনা বেগমের চিন্তিত কণ্ঠে বলে, ফাইজ, ওর বাবা মা মানবে তোকে? জানিস না ওরা কত উঁচু পরিবারের। তুই তো সেই ফেলে রাখা ব্যবসা একটু হাত লাগা ভালোভাবে। শুদ্ধ তার মায়ের কথা বুঝল। তার মায়ের চিন্তাভাবনা পছন্দ হলো না। সে তার মায়ের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলে, ব্যবসা ফেলে রাখিনি তো। তোমার ইচ্ছে আমার গাড়ি থাকবে, আমি ব্যবসায় হাত লাগিয়ে তোমার ওই ইচ্ছে পূরণ করেছি। তোমার আরও হাজারখানেক ইচ্ছে আমাকে জানিও, আমি পূরণ করে দেব মা। কিন্তু আমার স্ট্যাটাস দেখে কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমার হাতে তার মেয়ে তুলে দিক, আমি এসব চাই না মা। ত্রিনা বেগম এগিয়ে এসে বলেন, তুই ইরফানকে দেখেও তো শিখতে পারিস। ও ওর বাবার ব্যবসা পুরোটাই দেখে। তুই এত অলস কেন? শুদ্ধ তার মায়ের হাত ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, শোনো মা, ব্যবসা করলেই কোটি টাকার মালিক হওয়া যায়, কিন্তু আমি এটা চাই না। যা আছে অনেক, বাকি সময় তোমাদের সবাইকে হাসাই, এতেই আমার অনেক ভালো লাগে। আর ফারাহা খুব লক্ষ্মী মেয়ে, বুঝেছ? ও যত বড় ফ্যামিলি থেকেই আসুক না কেন, আমার যা আছে তা দিয়েই মানিয়ে নেবে। তোর কি উচিত নয় ওর ইচ্ছেগুলো পূরণ করা? ইচ্ছে যদি উঁচু লেভেলের হয় তখন তো টাকা লাগবেই। আমি তো চুরি করতে বলছি না, শুধু সামান্য পরিশ্রমী হতে বলছি। শুদ্ধ ভাবল তার মায়ের কথা। একটু পর বলে, তুমি ভুল বলনি, কিন্তু ফারাহ আগে আসুক আমাদের কাছে। তখন যদিও ভালোবাসার খাতিরে তোমার মতো ইচ্ছে পোষণ করে, তখন না হয় পরিশ্রমী হওয়া যাবে। আপাতত এভাবেই থাকি। ত্রিনা বেগম হতাশ ভঙ্গিতে বলে, তুই কি ব্যবসায় হাত লাগাবেই না? শুদ্ধ অলস ভঙ্গিতে বলে, আমার হাত তো লাগানোই আছে, কিন্তু হাত নড়াচড়া করাতে ভালো লাগে না। আপাতত একটু রেস্টে নেই মা। আমার কাঁধে কত বড় দায়িত্ব, সবাইকে জানানোর দায়িত্ব কি তুমি কম মনে করেছ? আর ইরফানের এসব কোনো দায়িত্ব আছে? ও তো আরামসে মুখটা পেঁচার মতো করে রাখে আর ব্যবসায় টাইম দেয়। ত্রিনা বেগম হতাশ হলেন। এই ছেলেটা জীবনে শুধরাবার নয়। তার একদিক থেকে মন খারাপও হলো। সামিয়া মেয়েটাকে সন্ধ্যার পরপরই তার এক চাচা এসে নিয়ে গিয়েছে। সামিয়া নিজেই কল করেছিল, এই শহরেই বাড়ি, সেখানেই থাকবে। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে সামিয়াকে জড়িয়ে ক্ষমা চেয়েছিলেন। তার ভুলের জন্য মেয়েটা কষ্ট পেয়েছে। ত্রিনা বেগম মন থেকে দোয়া করেন সামিয়া যেন খুব ভালো থাকে। সকাল সকাল মাইরা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। এরপর একটু হাঁটাহাঁটি করে সোফায় বসে বই পড়ছিল। ইরফান ঘরে নেই। মাইরা আজ বাংলা বইয়ের প্রায় 2টো গদ্য, একটি পদ্য পড়েছে। এরপর বইটি নিয়ে উঠে দাঁড়ায় মাইরা। টেবিলে তাকে গোছান্ন বইগুলোর মাঝ থেকে ফিজিক্স বই বের করে চোখ বুলায় বইটিতে। মাইরার মাথা ঘোরে, কিছুই তো বুঝতে পারে না। মাইরার একদম পিছনে ইরফান দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কি করছো? মাইরার মনোযোগ পুরোপুরি বাইরে থাকায় হঠাৎ আওয়াজে মেয়েটা ভয় পেয়ে জাঁকি দিয়ে ওঠে। ফলস্বরূপ টেবিলের সাথে পা গিয়ে ধাক্কা খায়। মৃদু আর্তনাদ করে ওঠে। ডান পা উঁচু করে ডান হাতে পায়ের 2টো নখ চেপে ধরে। ইরফান দ্রুত মাইরাকে টেবিলের উপর বসিয়ে দেয়। মাইরা যে পা ধরে আছে সেই পা নিজের বাম হাতের তালুর উপর নেয়। এরপর দেখার চেষ্টা করে কোথায় লেগেছে। মাইরা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ইরফানের হাতের দিকে। দ্রুত পা ইরফানের হাতের উপর থেকে পা সরিয়ে নিতে চাইলে ইরফান মাইরার পা টেনে ধরে। রেগে তাকায় মাইরার দিকে। মাইরা অসহায় মুখ করে তাকায় ইরফানের দিকে। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, তুমি অপুষ্টির পেশেন্ট। মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। সে ব্যথা পেয়ে স্যার এই লোক তাকে ধমকাচ্ছে। খবিশ লোক একটা। সব রেখে অসহায় মুখ করে বলে, আমি পাই ব্যথা পেয়েছি। ইরফান দ্রুত এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে মুখ স্প্রে বের করে আনে। এরপর মাইরার পা তার হাতের তালুতে নিয়ে মাইরার আঙুলে কয়েকবার স্প্রে করে দেয়। এরপর মাইরার দিকে চেয়ে মৃদুস্বরে বলে, কিছুক্ষণের মাঝে ব্যথা কমে যাবে। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হাতের স্প্রেটি ড্রয়ারে রেখে এসে মাইরার দিকে তাকিয়ে বলে, নেক্সট ডে থেকে তোমার হোম টিউটর আসবে, ডোন্ট ওয়ারি। মাইরা তার ব্যথা পাওয়ার ডান হাতটি বাম পায়ের উপর রেখে ডান হাত পায়ের গিরার উপর রাখে। ভুলে রাখা বাম পা দোলাতে দোলাতে বলে, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইরফান মাথা নিচু করে তার ডান পায়ের দিকে চেয়ে আছে। তার হাঁটু বরাবর এ পর্যন্ত মাইরার নাচানো পা কতবার যে বাড়ি খেয়েছে। এই স্টুপিডের সে হুঁশ নেই। মাইরা ইরফানকে তার কথার পাত্তা না দিতে দেখে রেগে বলে, আপনি নিচে কি দেখছেন? আপনার কথাটা শুনুন। কথা বলতে বলতে একটু নিচু হয়ে চোখ নামিয়ে দেখলো চোখ বড় বড় হয়ে যায়।
পা নাড়ানো অটোমেটিক থেমে যায়। সে ভেবেছে এটা টেবিলেরই একটা অংশ। ইরফান মাইরার দিকে তাকায়। মাইরা ধীরে ধীরে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। মিনমিন করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফানের চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাইরা চোখ নামিয়ে নেয়। ডান হাতের বুড়ো আঙুলের কিছু অংশ মুখে নিয়ে ভাবছে কি করবে তাকে এই লোকটা। সামান্য কথা বলতেই থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে চায়। সেখানে সে লাথি দিয়েছে লোকটাকে। ভাবতেই মাইরার নিজেরই কেমন যেন লাগলো। ইরফান ঝট করে মাইরার মুখে থাকা আঙুলটি বের করে তার মুখে নিয়ে দাঁত বসায়। মাইরা চেঁচিয়ে ওঠে, অসহায় কণ্ঠে বলে, আমার আঙুল ছাড়ুন। ওহ, ভেঙে গেল। ইরফান ছাড়ল না, মাইরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ইতিমধ্যে মাইরার চোখে পানির কণা জমেছে। মেয়েটা বাম হাতে ইরফানের গলায় একটা খামচি দেয়। ইরফান তবুও ছাড়ল না। মাইরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুক্ষণ পর মাইরার আঙুল ছেড়ে গম্ভীর গলায় বলে, ইটস ইয়োর পানিশমেন্ট। মাইরা বাঁ হাতে ডান হাতের আঙুলটি চেপে ধরে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আপনার পায়ে আমার পা একটুখানি লেগেছে বলে এমন করবেন? পাষাণ লোক একটা। ইরফান ভুরুকুঁচকে বলে, এর জন্য পানিশমেন্ট দেইনি। মাইরা অবাক হয়ে বলে, তাহলে আমি কি করেছি? ইরফান ঠান্ডা গলায় বলে, সিডিউস করার পানিশমেন্ট। মাইরা অদ্ভুত চোখে তাকালো ইরফানের দিকে। ইরফানের চোখে চোখ পড়লে মাইরা চোখ নামিয়ে নেয়। সে তো ঠিকই আছে। ইরফান মাইরার গলায় বিদ্যমান তিলটায় ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বুলিয়ে বলে, ভাবছি এটা তোমার বড়ি থেকে উঠিয়ে ফেলব। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার এক্সপ্রেশনে ডান দিকে ঘাড় বাঁকিয়ে, বাঁ হাতে বাম গাল চুলকিয়ে, আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। এরপর নিজেকে স্বাভাবিক করে বুড়ুকুসকে বলে, কি বলতে চাও? ফার্স্ট বলো। আমার ভার্সিটি আছে। মাইরার কিছু মনে পড়তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ও হ্যাঁ, আপনাকে কষ্ট করে ডিউটি দিতে হবে না। আমি একটা কোচিংয়ে পড়তে চাই আমার বান্ধবীর সাথে। বাসায় টিউটরের চেয়ে ওখানে কলেজে শেষে পড়লে টাকাও কম লাগবে। আমি ওখানে পড়তে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো, বাসায় পড়বে, ইটস ফাইনাল। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যেতে নিলে মাইরা বলে ওঠে, আমি আপনার টাকা বাঁচিয়ে দিতে চাইছি। ইরফান মাইরার সামনে দাঁড়িয়ে বুড়ুকুসকে বলে, নো নিড, এসব ফালতু কথা বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মাইরা মুখ বাঁকায়। ভালো কথা বললেও থাপ্পড় দিতে চায়। কিছু একটা মনে পড়তেই মায়ের উৎফুল্ল মনে বলে, জানেন আমি এসএসসিতে বৃত্তি পেয়েছি। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো। মাইরা মন খারাপ করে বলে, আপনি কি আমাকে কিছু টাকা ধার দেবেন? আমি বৃত্তির টাকা থেকে আপনাকে আবার দিয়ে দেব। আমাদের গ্রামে তো জিপিএ 5 পাইলেও মিষ্টি খাওয়ায়। ইরফান বুড়ুকুসকে বলে, তুমি কাকে খাওয়াতে চাও? এইবারে সবাইকে। আমি যাদের যাদের চিনি তাদের সবাইকে। আমার ছোট ভাইকে। ইরফান ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, সূক্ষ্ম হাসে, ওকে, আনিয়ে দিব। মাইরের মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধ তার মাকে ইরফানের বাসায় রাখতে এসেছে। সামিয়া চলে গিয়েছে শুনে শুদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। একজন মানুষ হিসেবে তার ভীষণ খারাপ লেগেছে। অকারণেই মেয়েটা কষ্ট পেয়েছে। কিন্তু তার কি করণীয় ছিল? ফরাকে নিয়েই চিন্তার শেষ নেই তার। ইরফানের দাদি ত্রিনা বেগম আর শুদ্ধকে দেখে বলে, কেমন আছিস ত্রিনা? ত্রিনা বেগম তার ফুপুর দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলেন, আলহামদুলিল্লাহ ভালো ফুপু, তোমার শরীর কেমন? একদম অনেক ভালো। ভালো বলেই তো এলাম। তোরা তো যাবি না। এরপর শুদ্ধর দিকে তাকিয়ে বলে, আজ তোমার আসার সময় হলো? শুদ্ধ এগিয়ে গিয়ে তার গ্র্যান্ডমাকে পিছন থেকে জড়িয়ে বলল, আহা গো, আমার সুন্দরী সুইট প্রথম বউ। এত সুন্দর বউয়ের সামনে আমাকে যদি হ্যান্ডসাম না লাগে তাহলে কি বিশ্রী ব্যাপার হবে, বুঝতে পারছো? তাই তো তুমি এসেছো শোনার পর থেকে আমি নিজেকে হ্যান্ডসামের প্রিপারেশন করিয়েছি। শুদ্ধর কাণ্ড দেখে ত্রিনা বেগম সহ রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ হাসছেন। শুদ্ধর দাদি শুদ্ধর কান টেনে বলে, ওমা, তাই নাকি ডার্লিং? কিন্তু তোমাকে তো একটু হ্যান্ডসাম লাগছে না। মাইরা কলেজে বোরকা পরে ডাইনিংয়ে এসে দাঁড়িয়েছে। ইরফানের দাদির কথা শুনে শব্দ করে হেসে ওঠে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারলে গ্র্যান্ডমা? আমি কত হ্যান্ডসাম জানো? তুমি কল্পনাই করতে পারছো না আমার সৌন্দর্য নিয়ে। কথাটা বলতে বলতে দেখলো ইরফান সিঁড়ি বেয়ে নামছে। তার কান থেকে গ্র্যান্ডমার হাত সরিয়ে মাইরের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলে, মাইরা, আমি হ্যান্ডসাম নই বলো? মাইরা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। মেয়েকে হেসে বলে, প্লিজ ভাই, জি ভাইয়া। শুদ্ধ হেসে বলে,
কতটা সুন্দর একটু বর্ণনা করে বোঝাও তো মাইরা। মাইরা বিব্রত বোধ করে। শুদ্ধ ইরফানের দিকে তাকালে দেখলো তার দিকে খেয়ে ফেলা চোখে চেয়ে আছে। গটগট পায়ে এগিয়ে এসে মাইরার পাশে দাঁড়িয়ে শুদ্ধর উদ্দেশ্যে বলে দাঁতে দাঁত চেপে বলে, লাইক বাদরের 3 নাম্বার বাচ্চা। শুদ্ধ বোতামুখ করে তাকায়। ইরফানের কথায় সবাই শব্দ করে হাসে। মাইরা নিজেও হেসে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাড় বাঁকিয়ে গম্ভীর চোখে মাইরার দিকে তাকায়। মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। সবাই হাসছে। এই লোকের হাসতে কী প্রবলেম? তার ইচ্ছে করলো 2 হাত ইরফানের মুখের ভেতর দিয়ে 2 পাশ থেকে টেনে ধরতে। ছোটবেলায় তারা এমন করত। কথাটা ভাবতেই মুখ চেপে আরও হাসতে লাগলো। ইরফান বিড়বিড় করে, স্টপ ইট। ভার্সিটি প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশ করে শুদ্ধ। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একবার মাঠের কোনায় দাঁড়ানো হাস্যোজ্জ্বল ফারাহার দিকে তাকায়। তার মুখেও হাসি ফুটে ওঠে। গাড়ি থেকে বেরিয়ে এক জায়গায় দাঁড়ায়। পাশেই ইরফান তার গাড়ি থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যায়। শুদ্ধ ফারাহার দিকে আর এগোয় না, অফিস রুমের দিকে পথ ধরে। তার মায়ের বলা কিছু কথা মনে পড়ে। ইরফানের পিছু পিছু যেতে যেতে পিছু ফিরে আরেকবার ফারাহার দিকে তাকায়। ফারাহার পরনে কাপড়ের দিকে তাকালো। অনেক বেশি কোয়ালিটি ফুলকি। ব্যবসা ছাড়া ফারাহাকে ভালো রাখতে পারবে না। বিরক্ত হয়। বিয়ে করে এসব ফালতু ভাবনা কেন ভাবছে। সামনে ফিরে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, ইরফান তুই বিজনেস করিস কেন? ইরফান দাঁড়িয়ে যায়। বুড়ো কুসকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে। তোকে তো আগে মামা ট্রেনেও অফিসে নিয়ে যেতে পারতো না, হঠাৎ এমন চেঞ্জ? বিয়ের কেরামতি নাকি শোনা? ইরফান বিরক্তির চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভাবুক ভঙ্গিতে বলে, মাইরে গ্রামের মেয়ে বুঝলি, আমিও গ্রামের ছেলে। তোদের শহরের ছেলে মেয়েদের মতো অত টাকা লাগে না আমাদের। ইরফান গম্ভীর গলায় বলে, বাট শি ওয়ান্টেড টু বি এ মিলিয়নার। কিন্তু কোটিপতি হতে চায়। শুদ্ধ বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে। অবাক কণ্ঠে বলে, অসম্ভব। মায়ের ওই ধরনের মেয়েই না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। অতঃপর রেগে পড়ে, তোর থেকে ওর সার্টিফিকেট চাইনি আমি। শুদ্ধ মজা রেখে সিরিয়াস হয়ে বলে, আরে সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু মাইরাকে দেখলেই বোঝা যায় ও অনেক সহজ সরল একটা মেয়ে। ওর লিস্ট টাকার ব্যাপারে এসব ফালতু চাওয়া নেই। ইরফান মৃদুস্বরে বলে, আই নো শি ইজ এ ভেরি অনেস্ট অ্যান্ড গুড গার্ল। আমি জানি সে অনেক সৎ আর ভালো মেয়ে। শুধু কৌতূহলী চোখে চেয়ে বলে, মাইরা তোকে নিজে বলেছে ও মিলিয়নার হতে চায়? ইরফান স্বাভাবিক কণ্ঠে বলে, নো। তাহলে জানলি কি করে? ইরফান কিছু না বলে শুদ্ধকে পাশ করে আবারও অফিস রুমের দিকে এগিয়ে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে থাকে। কিছু একটা ভেবে এগিয়ে যেতে যেতে বলে, কবে জেনেছিলি এটা? ইরফান গম্ভীর স্বরে বলে, 2 ইয়ার্স অ্যাগো। ইরফান 2 বছর আগে কিভাবে জানে মাইরা মিলিয়নিয়ার হতে চায়? শুধু বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে ইরফানের প্রস্থান দেখে। ইরফানের কথাটা তার পুরো মাথার উপর দিয়ে গেল। চোখ ঘুরিয়ে ফারাহাকে খুঁজলে দেখলো নেই। ক্লাসে গিয়েছে হয়তো। তার ক্লাসের আর 10 মিনিটের মতো টাইম আছে। ফোনে ফাইজের কল আসলে শুদ্ধ কল রিসিভ করে কানে দেয়। সে ফাইজকে কল দিয়েছিল, রিসিভ করেনি, এখন ব্যাক করেছে। কিছু বলবি? শুধু মিটিমিটি হেসে বলে, ইনায়ার লাভারের নাম্বার নিবি না? ফাইজ বিরক্ত কণ্ঠে বলে, তুই ওর গলা ধরে বসে থাক যা, শালা বাদর। শুদ্ধ মুখটা ছোট ছোট করে বলে, দেখ তোরা সবাই আমাকে এভাবে বাদর ডাকতে পারিস না, আমার একটা প্রেস্টিজ বলে কিছু আছে। ফাইজ পাত্তা দিল না। শুদ্ধ হেসে বলে, তুই কি আমার থেকে কিছু শিখেছিস সোনা? আমাকে আমার ফারাহাকে কেড়ে নেওয়ার ভয় দেখালি কেন? শোন, ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না। ফাইজ আসমান থেকে পড়ার মতো করে বলে, বিশ্বাস কর একটু মানায় না এসব ডায়লগ তোর মুখে। শুদ্ধ হাসলো। এরপর একটু সিরিয়াস হয়ে বলে, আমি বিজনেস করতে চাই না ফাইজ, জাস্ট এই চাকরিটাই চাই। ফাইজ অবাক হয়ে বলে, মানে? আমি আমার বিজনেসের পাশাপাশি তোর বিজনেসে তোকে অনেক হেল্প করেছি, ভুলে গিয়েছিস? শুধু হতাশ কণ্ঠে বলে, আমার ভালো লাগে না। আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, সেই হিসেবে আর একটু উপর জায়গায় আমি আছি, এটাই অনেক। ফাইজ গম্ভীর স্বরে বলে, ভাড়া মানাতে পারবে না, তুই এসব কথা বাদ দিয়ে কাজ কর, রাখছি। শুধু বুড়ুকুসকে বলে, আমি করব না বিজনেস, আমার ভালো লাগে না, এত টাকা লাগবে না আমার। ফাইজ বিরক্তি কণ্ঠে বলে, আমার বোনের লাগবে, ভালো লাগে না এটা কেমন কথা? এসব ফালতু চিন্তা বাদ দিয়ে টাইম লস করিস না, কাজ কর যা। শুদ্ধ রেগে বলে,
আমি করব না মানে না, এটাই ফাইনাল। ফাইজ রেগে বলে, তাহলে আমার বোনকে ভুলে যা, বলেই কল কেটে দেয়। শুদ্ধ চোখে মুখে বিস্ময়। ফাইজের বিহেভ তার খারাপ লাগলো। মানে ফাইজ তাকে কোটিপতি বানিয়ে তার হাতে তার বোনকে তুলে দিতে চায়, কিন্তু সে তো চায় না টাকা। বিরক্ত লাগে কেন যেন। বাবার কথা মনে পড়ল, হালকা হালকা মনে পড়ে শুদ্ধর। তখন তার বয়স 7 বছর হবে। গরমকালে তার বাবা গ্রামের প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরতে বিকেল করে ঘেমে নিয়ে একাকার হয়ে থাকতো। শুদ্ধ খেলা রেখে দৌড়ে বাবার কাছে আসতো, পানি এগিয়ে দিত, টেবিলে ফ্যান চালিয়ে দিত, কারেন্ট না থাকলে হাত পাখা দিয়ে বাতাস করত। তার বাবার স্নেহের হাত বুলাতো তার মাথায়। একদিন হঠাৎই মানুষটা চলে গেল। শুদ্ধর বাবা ডাক্তার হারিয়ে গেল। শুদ্ধ আর খেলতে যেত না। খেলার মাঝে বাবাকে দেখে দৌড়ে আসা হবে না যে আর। তার বাবার পরা লুঙ্গিগুলো ছোটবেলায় সে গুছিয়ে রেখেছিল। সবাই বলতো মানুষদের দিয়ে দিতে, শুদ্ধ দেয়নি। বেশি জোর করলে সে কেঁদে কেঁদে বলতো তার বাবার কাপড় সে বড় হয়ে পরবে। সে সত্যিই পরে। তার বাবার 3টে লুঙ্গি, 3টে ফতুয়া ছিল। অনেক বিলাসিতা তো তাদের ছিল না। 3টে লুঙ্গি, 3টে ফতুয়া শুদ্ধর আলমারিতে খুব যত্নে তুলে রাখা আছে। মাসে 1 থেকে 2 দিন সে এটা পরে। কথাগুলো ভাবতেই চোখজোড়া কখন যে ভিজে উঠছে বুঝতেই পারেনি। গ্রামের বাড়িতেই তার বাবার কবর। তার মাকে এজন্য এখানে একেবারে আসতে বলতে পারে না। সে নিজেই তো পারবে না। সেই গ্রাম ছেড়ে কি করে আসবে যেখানে তার বাবা শুয়ে আছে। ফোন পকেটে রেখে 2 হাতে চোখ ঢুলে স্বাভাবিক করে নিল। এরপর ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। ক্লাস শেষে শুধু ইরফানের রুমে আসে। ইরফানকে দেখলো না, চুপচাপ গিয়ে বসলো একটা চেয়ারে। এরপর চোখ বুঝলো, ভালো লাগছে না কিছু। কিছুক্ষণ পর ইরফান তার রুমে এসে শুদ্ধকে দেখে বুড়ুকুসকে তাকায়। কিছু না বলে তার চেয়ারে গিয়ে বসে। শুদ্ধ চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফান ফোনে কিছু করছে। শুদ্ধর দিকে একবার তাকিয়ে আবারও ফোনে মগ্ন হয়ে থাকে কিছু সময়। এরপর ফোন ডেস্কের উপর রেখে শুদ্ধর দিকে তাকায়। এই রেডিও চুপ থাকায় ইরফান ভুরুকুসকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে বুকে আড়াআড়িভাবে 2 হাত গুজে চোখ বুজে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ চোখ মেলে তাকায় ইরফানের দিকে। গালে হাত দিয়ে বলে, বউকে ভালো রাখতে, সুখী করতে কত টাকা লাগে ইরফান? ইরফান বুড়ুকুসকে বলে, লটস অফ মানি। একটু থেমে বলে, সে যখন যা চাইবে এটা সেকেন্ড টাইম চাওয়ার আগেই সব কিছু তার সামনে এনে দেওয়া প্রয়োজন। কিছু একটা চুজ করলে তার বিকল্প আরও অনেকগুলো তার সামনে হাজির করা প্রয়োজন। যেন সে পিছু ফিরে না বলে, যেটি নিয়েছি এটার মতো ওইটাও সুন্দর। এই ভাবনা টাইমটায় সে তার পার্সনকে নিয়ে ভাববে। সে না চাইতেও তার হাজব্যান্ড তাকে তার পছন্দের সব কিছু এনে দিয়েছে। দ্যাটস ফিলিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এই ফিলিংস মানি ছাড়া ইম্পসিবল। সে মাটিতে হাঁটতে হাঁটতে বোর ফিল করতে হাজব্যান্ডের আকাশে উড়তে নিয়ে যাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। সে আফসোসের শ্বাস ফেললে সময়টা হাজব্যান্ডের দিকে কৃতজ্ঞতার চোখে তাকাবে। দিস ইজ কল্ড হ্যাপিনেস, অ্যান্ড এই হ্যাপিনেসের জন্য যেটা প্রয়োজন তা হলো মানি। আর মানি অ্যারেঞ্জ করতে প্রয়োজন এ লট অফ হার্ডওয়ার্ক। শুধু বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ভালোবাসার সংজ্ঞা দিল না। হ্যাঁ তাই তো, কিন্তু ইরফানের সাথে তার ভাবনা তো মিলল না, একদমই না। নিজেকে সামলে বলে, আমি জানি তুই এসব ভালোবাসার সংজ্ঞা বললি, কিন্তু আমার মনে হয় ভালোবাসা শুধু শখ পূরণের নয়, কখনো কখনো শখ বিসর্জনের মাঝেও ভালোবাসা নিহিত থাকে। তুই বললি বউ কিছু পছন্দ করলে তার বিকল্প আরও অনেকগুলো জিনিস সে চাওয়ার আগেই তার সামনে হাজির করতে, কারণ কখনো যেন পিছু ফিরে আফসোস না করে। এই সময়টায় সে যেন এটা ভাবে, আহা আমার বরটা এত ভালো কেন, না চাইতেই সব কিছু এনে দেয়। আমি বলছি হাজব্যান্ডের এসবে ভালোবাসা মিশে নেই, অনেক ভালোবাসা মিশে থাকে এখানে। কিন্তু বউ কোনো কিছুর অভাবে আফসোস না করে যখন সেই স্বামীর হাতটাই আঁকড়ে ধরে, সেখানেও তো কম ভালোবাসা মিশে থাকে না। সব সময় পছন্দের জিনিসের পাশাপাশি বিকল্প জিনিস এনে দিলেই সেখানে সুখ বয়ে আসে না। কখনো কখনো অনেক লোভনীয় জিনিসের মাঝ থেকে হাজব্যান্ড ভালোবেসে একটা সস্তা জিনিস এনে দিলে সে নারী তার হাজব্যান্ডকে ভালোবাসলে তার কাছে সেই সস্তা জিনিসটাই অনেক লোভনীয় হয়ে যায়। এটাকেও সুখ বলে। এর জন্য টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা সুন্দর মনের। ইরফান চেয়ারে হেলান দিয়ে তীক্ষ্ণ চোখে শুদ্ধর দিকে চেয়ে রইল কিছু সময়। এরপর সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, ইউ আর রাইট, বাট আই এ নট ওয়ার্ক। ইন ফ্যাক্ট আই অ্যাম ইভেন মোর রাইট দ্যান ইউ। তোর কথা সঠিক, তবে আমার কথাও ভুল নয়, বরং তোর কথার চেয়েও বেশি সঠিক। একটু থেমে ইরফান আবারও বলে,
ফর এক্সাম্পল, ওয়াইফ সিক হলে অনেক বড় বড় জিনিস দেখা দিলে এর ট্রিটমেন্ট করাতে অবভিয়াসলি টাকা লাগবে। যদি টাকা না থাকে দেন ট্রিটমেন্টের অভাবে সে মারা যাবে। সো মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ওয়াইফ অনেক সিক হয়ে পড়েছে, তাকে হসপিটাল নিয়ে যেতে হবে, সিচুয়েশন ক্রিটিক্যাল। বাংলাদেশের সবচেয়ে ভালো হসপিটালে নিতে হলে তাকে নেক্সট 1 ঘন্টার মাঝে। সিক ওয়াইফ আর সবচেয়ে ভালো হসপিটালের ডিস্টেন্স মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। হোয়াট নাও? এখন উপায়? কথাটুকু বলেই ইরফান শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ বুড়ো কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান আবারও সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, ইনস্ট্যান্ট হেলিকপ্টার প্রয়োজন। কজ হেলিকপ্টার ছাড়া তাকে বাঁচানো পসিবল না। সেই সস্তা জিনিস নিয়ে সুখী হতে গেলে আগে হেলিকপ্টার নিয়ে তাকে বাঁচাতে হবে। আর এর জন্য প্রয়োজন মানি। মানি ইজ পাওয়ার, ইজ ট্রু। কথাগুলো বলে ইরফান একটু থামে। শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, সামটাইমস মানি ইজ লাভ। শুদ্ধর কাছে উত্তর নেই। ইরফান শুদ্ধর অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হেসে ফোনে মগ্ন হয়। ইরফান একটু পর আবারও মাথা তুলে শুদ্ধর দিকে তাকায়। কিছু একটা ভেবে বলতে শুরু করে, নো টেনশন, তোর কথাগুলো 100% রাইট। তোর কথাগুলো লাভ এর বেসিক পার্ট। আমিও মানি এটা। এই টপিকে ডেফিনেশন দিতে গেলে শেষ করা যাবে না, তাই এই চ্যাপ্টার ক্লোজ রাখলাম। যেহেতু টাকার চ্যাপ্টার নিয়ে আস্ক করলি, তাই এটা নিয়েই বললাম। ধরে নিলাম ওয়াইফের কোনো ডিজিজ হয়নি, বাট আমাদের হাতে ওয়ে থাকতে টাকা ইনকাম না করে বসে থাকা উচিত নয়। কারণ তুই টাকা ছাড়া ওয়াইফের অনেক ইচ্ছেই পূরণ করতে পারবি না। দেন তোর নিজের গিল্টি ফিল হবে। তুই কেন বসে বসে টাইম ওয়েস্ট করলি? সেই টাইমটায় টাকা ইনকাম করলে তোর বউকে তুই বেস্ট টাই এনে দিতে পারবি। তোর বউ সস্তা জিনিস নিয়েও সুখী হবে, ওকে মেনে নিলাম। বাট একবার হলেও তার লোভনীয় জিনিসের উপর চোখ পড়বে। ওই জিনিসটা হাতের কাছে পেলে মুখে হাসি ফুটবে। তার মুখে এই হাসিটুকু ফোটাতে তুই যখন হার্ডওয়ার্ক করবি, সেটাও লাভের পার্ট। এসব বললাম, যা টাকা ইনকাম করার সোর্স আছে তার বসে থাকা বেমানান। বাট ইউ আর ডিফারেন্ট, কজ আই অ্যাম উইথ ইউ। একবার শ্বাস ফেলে ইরফান আবারও বলে, যদি কেউ অনেক ট্রাই করার পরেও টাকা ইনকামে ফেল করে, দেন সেই ওয়াইফ মানিয়ে নেবে। ইটস কল্ড লাভ, ইটস ট্রু। জাস্ট লাইক দ্যাট। হাজব্যান্ড ওয়াইফের সব ইচ্ছে পূরণে তার বেস্টটা দিয়ে টাকা ইনকাম করে বউকে কুইন করে রাখবে। ইটস অলস কল্ড লাভ। আই থিঙ্ক এভরি হাজব্যান্ড এর ইচ্ছা তার বউকে কুইন বানিয়ে রাখা, সেটা সব কিছু দিয়ে, লাইক হার্টফেল্ট, ইমোশনাল অ্যান্ড মানি। কথাগুলো বলে ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল। লম্বা শ্বাস টেনে বিড়বিড় করে, আমি আমার বাটফলোয়ারকে টাকা ও হৃদয়ের অনুভূতি কুইন বানিয়ে রাখতে চাই। একটু পর আবারও সোজা হয়ে বসে ইরফান। এরপর ফোনে কাউকে কল দিয়ে কথা বলতে থাকে। শুদ্ধ বুঝলো কি না, চুপচাপ শুনল ইরফানের কথা, কিছুই বলল না। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, একটা চেয়ার নিয়ে ইরফানের পাশে রাখে চেয়ারটি। এরপর সেই চেয়ারে বসে ইরফানের কাঁধে মাথা রেখে চোখ বুঝে। ইরফান ঘাড় বাঁকিয়ে শুদ্ধর দিকে বুড়ো কুচকে তাকায়, চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।